এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে। সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, সহযোগিতায় বসুন্ধরা মেডিকেল সিটি। আমি মাশায়েক শশী আজ আপনাদের সঙ্গে আছি। শিরোনাম রেখেছি নতুন বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ। এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন আশরাফ কায়সার, রাজনীতি বিশ্লেষক। আপনি নিশ্চয়ই জানেন যে তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আগামীকাল তিনি জামায়াত ইসলামীর আমির এবং ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন। আমি আপনার কাছে জানতে চাই, নিশ্চয়ই এটা দেশের রাজনীতিতে একটা অভূতপূর্ব ঘটনা, কিন্তু কেবলই কি সৌজন্য বিনিময়ের জন্যই যাবেন নাকি কোনো বার্তা নিয়ে যাচ্ছেন তারেক রহমান? আমার ধারণা যে সৌজন্য বিনিময়টাই প্রথম, কেননা আমাদের রাজনীতিতে তো এরই কোনো নিশানা ছিল না। আমরা যখন কেউ বিজয়ী হয় এবং কেউ নিরঙ্কুশ বিজয় পায়, ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়, অতীতে তার দম্ভ দেখতে শুরু করি প্রথম দিন থেকেই। পরাজিতদের অনেক ধরনের অভিযোগ থাকবে, তারা কারচুপির অভিযোগ করবেন, তারা গণনা সঠিক হয়নি এইসব অভিযোগ করবেন। এই চুলচেরা বিশ্লেষণ আগামী কয়েক মাস সব ক্যাম্পেই হবে। আমি শিওর যে বিএনপিরও অনেক চুলচেরা বিশ্লেষণ আছে। কোথায় কোথায় বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছিল, বিদ্রোহী প্রার্থী না দাঁড়ালে তাদের দলের লোকরাই কিন্তু বিদ্রোহী প্রার্থী, ওই ভোট যোগ করলে ক্যান্ডিডেটরা পাশ করতেন। এই সব চুলচেরা বিশ্লেষণ চলবে। এখানে সৌজন্য বোধ থেকেই হয়তো যাওয়া, তবে এবারের পরিস্থিতিটি আরেকটু নাজুক, কেননা আপনি জানেন 5ই আগস্টের পরে আমাদের দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচনটি হয়েছে। নির্বাচনে কোনো সহিংসতা হয়নি, নির্বাচনের দিন 4:30 পর্যন্ত তেমন কোনো অভিযোগ ওঠেনি, নির্বাচনের ফলাফল থেকে অভিযোগের শুরু হয়েছে। কাজেই আমার মনে হয় যে গণতন্ত্রকে তো আমরা রূপান্তরের পথে নিতে চাচ্ছি এবং সত্যিকার গণতন্ত্রের দিকে নির্বাচনের পরই যাওয়া শুরু হয়। এই যাত্রাটি হয়তো স্মুথ করতে তারেক রহমান হয়তো ডক্টর শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন। এনসিপি বা জামাতের মধ্যে যে অসন্তোষ আছে, হয়তো বা তারেক রহমানের তাদের বাসায় যাওয়াতে সেই অসন্তোষ কিছুটা লোপ পেলেও পেতে পারে। দেখুন, এটি কিন্তু খুব স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায়। তখন তাদের মনে হতে পারে যে তারা পুরোপুরি পরাজিত হয়নি, যারা বিজয়ী হয়েছেন তারা সৌজন্যতা বোধ থেকেও তাদের কাছে এসেছেন। আর আপনি একটা জিনিস জানেন যে গণতান্ত্রিক নিয়ম রীতিতে সরকার চালাতে, পার্লামেন্ট চালাতে আপনাকে বিরোধী দলের সাহায্য নিতেই হবে। এবং তারেক রহমান বলেছেন যে সবার আগে বাংলাদেশ, তার মানে বাংলাদেশের ইন্টারেস্ট সবার আগে। সেই ক্ষেত্রে ডক্টর শফিকুর রহমানের দল জামাত ইসলামী বা নাহিদ ইসলামের দল এনসিপি এর থেকে তো ভিন্ন কিছু বলছে না। কাজে আমরা শুধু কয়েকটি আসনে পরাজিত হয়েছি কিংবা কারচুপির অভিযোগ করছি ডাজন্ট মিন যে আমাদের আজকে থেকে শত্রুতা শুরু হতে হবে। আমি জামাতে ইসলামীর ছাত্র সংগঠন শিবিরের সাদিক কায়েমের একটি বক্তব্য দেখলাম যে রাজপথে নামার হুঙ্কার দিয়েছেন, হুঁশিয়ারি করেছেন। ডক্টর শফিকুর রহমান বলেছেন 30টি আসনে তারা ভোট পুনর্গণনা চান। আমার ধারণা এই প্রত্যেকটি জিনিস আপনি দাবি করতেই পারেন, গণতন্ত্র আমাদের সংবিধান আপনাকে সেই অধিকার দিয়েছে, কিন্তু স্থানকাল পাত্র আপনাকে বুঝতে হবে। সামনের দিনগুলোতে রাজপথ এবং সংসদে বিরোধী দলের ভূমিকা কেমন থাকবে সেই আলোচনাও নিশ্চয়ই আজকের এই আয়োজনে করব। আপনি আজকে জানেন যে শনিবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেছেন তারেক রহমান এবং দলের শীর্ষ নেতারা। সেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে জনগণকে নিজেদের পক্ষে আনা এবং তাদের আস্থা অর্জন করাই বড় তাদের ইঞ্জিনিয়ারিং, আর তাতে তারা সফল হয়েছে। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, জামাতের যে জোট তারা 77টি ভোট পেলেও, 77টি আসনে জয়ী হলেও 40.3% প্রায় ভোট পেয়েছে। ভোটারদের বড় একটা অংশের আস্থা তো তাহলে জামাত ইসলামী অর্জন করতে পারলো। জান্নাতের টিকিট কি ভোটাররা অনেকেই কিনলেন? অনেকে তো কিনলেন, এবং আপনি সঠিকভাবেই ধরেছেন। আমাদের যে নির্বাচনের রীতি, তাতে করে আপনি ফার্স্ট পাস দ্য পোস্ট, আপনি যদি আমার থেকে 1 ভোটও বেশি পান আপনি বিজয়ী হয়ে গেলেন। কিন্তু আমাকে যারা ভোট দিল প্রায় আপনার সমান, তাদের ভোটটির কোনো মূল্যায়ন ওই অর্থে হয় না। কিন্তু আপনি যদি রিপ্রেজেন্টেটিভ প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভে থাকতেন নিম্নকক্ষেও, তাহলে কিন্তু আপনি দেখতেন যে 40% মানে সমান ভোট কিন্তু 130টি আসনের মতো, যেখানে জামাত এখন পেয়েছে 70টি আসন। তার মানে দ্বিগুণ আসন পাওয়ার তার একটা সুযোগ তৈরি হতো। যেহেতু আমরা ওই সিস্টেমে নাই, এবং আপনি খেয়াল করবেন গত 18 মাসে জামাত এই কথা অনেকবার বলেছে, তারা নির্বাচন পদ্ধতির পরিবর্তন চায়। কেননা তারা আভাস পেয়েছেন যে জান্নাতের টিকিট বিক্রি হবে, তারা আভাস পেয়েছেন ধর্মীয় রাজনীতির ব্যাপারে মানুষকে কনভিন্স করা যাবে, তারা আভাস পেয়েছেন
যে জুলাই আগস্টের আন্দোলনে যে ক্রেডিট তারা নিতে পারেন, তাতে তাদের নতুন করে ভোট ব্যাংক তৈরি হবে। আমার মনে হয় যে গতকালের পরশুদিনের নির্বাচন থেকে আমরা যেটি দেখছি, সেটি জামাতের যে ভোটের উত্থান, এটি আমার কাছে সবচেয়ে সিগনিফিক্যান্ট মনে হয়। এবং মানে আরো একটি বিষয়, 22টি আসনে জয় পরাজয়ের পার্থক্য নির্ধারণ করে দিয়েছে 385 থেকে মাত্র 4702টি ভোট। তাহলে জামাত মানে দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে যে একটা ধারণা ছিল জামাতের ভোট ব্যাংক আসলে 10 থেকে 12% বা এর মধ্যে ওঠানামা করে, সেখানে তো একটা বড় একটি পরিবর্তন। এই পরিবর্তন কি স্থায়ী, নাকি বর্তমান ভোটের প্রেক্ষিতেই এটা আসলো, পরবর্তীতে সমীকরণ পরিবর্তন হলে ভোটেরও পরিবর্তন হবে? রাজনীতিতে স্থায়ী বলে কিছু নাই, এবং ভোট তো আরও ক্ষণস্থায়ী। আজকে আপনি মজমা জমাতে পেরেছেন, আজকে আপনি পরিস্থিতি আপনার অনুকূলে নিতে পেরেছেন, প্রশাসনকে প্রভাবিত করতে পেরেছেন, অথবা যদি নেতিবাচক অর্থে না দেখি, জনগণকে আপনার দলের কাছে আনার ইঞ্জিনিয়ারিংটি করতে পেরেছেন, যেটি তারেক রহমান সুন্দর করে বলেছেন। কিন্তু এটি স্থায়ী না, এটি আপনার পরিবর্তনশীল, এবং এ কারণেই রাজনীতি হচ্ছে সবচেয়ে ডায়নামিক সাবজেক্ট। আজকে আমি আপনাকে সমর্থন দিয়েছি ডাজন্ট মিন আপনাকে আমি দীর্ঘদিনের জন্য সমর্থন দিব। কালকে একটি ইস্যুতে আমি বলবো আপনি ভালো কাজ করছেন না। কাজেই তবে যেটি সিগনিফিক্যান্ট, জামাত এখন বাংলাদেশের দ্বিতীয় রাজনৈতিক দল, বিএনপি প্রথম। একসময় আওয়ামী লীগের সমীকরণ ছিল, আপনি খেয়াল করেছেন এবারের নির্বাচনে জাতীয় পার্টি নিশ্চিহ্ন হয়ে গেছে। অপরাজনীতি করলে দলের পরিণতি কি হয় সেটি জাতীয় পার্টি আমাদের চোখের সামনে একটি প্রমাণ। তারা গত 17 বছরে সরকারে থেকেছেন, বিরোধী দলে জাতীয় পার্টি তো এটাও বলতে পারে তাদেরকে ঠিক এই নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ যেভাবে জামাতকে দেওয়া হয়েছে, যেভাবে বিএনপিকে দেওয়া হয়েছে, ঠিক সেই পরিবেশটা তারা পায়নি। প্রথম থেকে বিমাতা সুলভ আচরণ করা হয়েছে। দেখুন, আপনি অনুকূল পরিবেশ 17 বছর পেয়েছিলেন, তো তখন তো উচ্ছ্বাস প্রকাশ করে বলেননি। কাজে আপনি যখন পান না, আমি আপনার সাথে একমত, তারা যে পায়নি তারা হয়তো আরো খারাপ পরিণতির দিকেও যেতে পারতো নির্বাচনের ছাড়াই। কাজে এই অভিযোগগুলো আমি খুব গুরুত্বের সাথে নিতে চাই না। এই অভিযোগের বা এই বিশ্লেষণগুলো নিশ্চয়ই আমি আবারও আপনার আরো বেশি শুনবো। ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা রাজনীতি বিশ্লেষক এবং সহযোগী অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনি যেহেতু এসে পড়েছেন, এইবারের প্রশ্নটা আপনাকে দিয়েই করতে চাই। আশরাফ কায়সারের সঙ্গে আজকে ইন্টারকন্টিনেন্টালে তারেক রহমান নির্বাচন পরবর্তী যে মতবিনিময় করছিলেন সেই বিষয়ে আলাপ হচ্ছিল। আমি জানতে চাচ্ছি, তারেক রহমান বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে একটি প্রশ্নের জবাবে তিনি বলছেন যে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করেই বিএনপি তাদের পররাষ্ট্রনীতি ঠিক করবে। গঙ্গা পানি চুক্তি আপনি জানেন এবছরের ডিসেম্বরে শেষ হবে, অর্থাৎ নতুন করে চুক্তিটি নবায়নের একটি প্রশ্ন চলে আসছে। একই সাথে চীন মার্কিন রুশ সম্পর্ক এবং অন্তর্বর্তীকালীন সর্বশেষ বাণিজ্য একটি চুক্তি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, এনডিএ একটা ঝুলিয়ে রেখে গেছে। বিএনপির জন্য কতটা চ্যালেঞ্জের? দেখেন, এটা তো ডেফিনেটলি ভারত বাংলাদেশের যে সম্পর্ক 5 আগস্ট পরবর্তী, এটা তো খুব একটা আগের মতো ব্যাপারগুলো নেই, এটা একটা। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে বাংলাদেশ হচ্ছে এমন একটা হাবে পরিণত হয়েছে, আপনি ইন্টারন্যাশনাল জিওপলিটিক্সে, সেখানে হচ্ছে কি মানে এটা খুব ট্রিকি। এই কারণে আপনি যদি অন্য একটি রাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরি করেন, অটোমেটিক আরেকটা রাষ্ট্রের সাথে আপনার একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যাচ্ছে। এইটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়, যতটা না অভ্যন্তরীণ সম্পর্কের ক্ষেত্রে। কারণ কি, আমি যেটা ফিল করি যে এটা আমি বারবারই বলেছি যে এখন কোনো নাইবারিং কান্ট্রির সাথে, পৃথিবীর সকল রাষ্ট্র নাইবারিং কান্ট্রির সাথে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চাবে, এটাই কামনীয়। এটা ভিন্ন প্রসঙ্গ যে আমাদের যেহেতু পলিটিক্যাল একটা ক্রাইসিসের সাথে নাইবারিং কান্ট্রির যোগাযোগের কারণে কিন্তু আমরা এই জায়গায় আসছি, কিন্তু আমি জানি যে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে কিন্তু বা ওখানকার সাধারণ মানুষের ওই অর্থে দূরত্ব কিন্তু নাই। তার মানে এখানে একটা নীতিগত দূরত্ব তৈরি হয়েছে। সেই জন্য আপনি যখন আমাকে প্রশ্ন করলেন, এটা তারেক রহমানের জন্য এবং এই গভর্নমেন্টের জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। কারণ আপনি দেখবেন অলরেডি চীন ইন্টারেস্ট শো করেছে ওনার সাথে কাজ করার জন্য, এবং আপনি যখনই চীনের সাথে কাজ করতে যাবেন তখন সেটি আরও এই সম্পর্ককে শীতল করার একটা প্রবণতা তৈরি হবে। আরেকটা জিনিস আমি পয়েন্ট করতে চাই, কোনো এক অদ্ভুত কারণে আমি ঠিক জানলাম না, মানে এটা আমার কাছে খুব অদ্ভুত মনে হয়েছে যে আপনি যদি আমাদের ইলেকশনের ফলাফলটা দেখেন, আপনি কি খেয়াল করেছেন যে এটার যে বর্ডার এরিয়াগুলো, সীমান্তবর্তী এলাকাগুলোতে সকল বর্ডার এরিয়া
হঠাৎ করে বুঝলাম না ওই যে খেলা যে চলছে কোন লেভেলে কোড অ্যান্ড কোড সেভাবে কি মানে না মানে সীমান্তবর্তী জয়টা কি সেরকম হয়েছে কিনা মানে সীমান্তবর্তী এলাকার মধ্যে মানে আমি যেহেতু সাতক্ষীরার ওই অঞ্চলটা জামাত অধ্যুষিত সেটা ঐতিহাসিকভাবে ঐতিহাসিকভাবে কিন্তু এবার বৃহত্তর রংপুর অঞ্চলে যেটা আগে ছিল জাতীয় পার্টির ঘাঁটি, জাতীয় পার্টি আশরাফ কায়সার বিশ্লেষণ করছিলেন যে সঙ্গত কারণেই তাদের জায়গাটা হয়নি, কিন্তু জামাত যেভাবে মানে এখানে কি নৃতাত্ত্বিক কোন প্রভাবটা রাখলো জামাতের এইভাবে? দেখেন এইখানে না আমি একটু বেশ ক্রিটিক্যাল হব, আমি জানি না যে মানে এটা একাডেমিক হলেও এটা বলাটা খুব জরুরি। দেখেন এই বর্ডার এরিয়াগুলোতে সবসময় একটা টেনশন থাকে এবং বর্ডার এরিয়াগুলোতে আপনার এখানের যে এখানের সংখ্যাটাও কিন্তু এখানে বর্ডারের মানুষ কীরকম, এখানে এটা তার দাদা বাড়ি ওইটা হচ্ছে নানি বাড়ি, তার জন্য বর্ডার ওইভাবে ম্যাটার করে না যেভাবে আমার আপনার এই বৈঠকে বর্ডারটা ম্যাটার করে, বা ওখানেরও একই গল্প। তো এই বর্ডারকে কেন্দ্র করে যে কোনো সময় দঙ্গল বা হাস সব কিছু করা সম্ভব। এবং আমি যেটা বুঝি যে ওখানকার লোকজন, এটাও বলা সত্য নৃতাত্ত্বিক জায়গা থেকেই বলছি যে টু বি ভেরি অনেস্ট, ওখানে মনে করেন পাচার, সেটা আপনি আমি যেভাবে পাচারকে বুঝি তারা কিন্তু সেভাবে পাচারটাকে বোঝে না, বোঝাতে পারছি। মানে আপনি ওখান থেকে যে ধরেন আমি বলি আপনাকে, মানে আমি কিন্তু পুরো উত্তরবঙ্গটা ঘুরেছি এই রিসার্চের কাজে। সীমান্তের প্রভাবটা ঢাকাতে বসে আমরা যতটা অনুভব করি তাদের সাথে তো একেবারে ওতপ্রোত। শুধু অনুভব না, আপনি যেভাবে দেখেন ওরা এখানে দেখেও না, দৃষ্টিভঙ্গিটাও একরকম না, বুঝাতে পেরেছি? মানে সে মনে করছে, সে বলছে ওখানে গেলে তো নিয়ে আসবে, মানে ওখানে গেলে তো কাপড়টা নিয়ে আসা যায়। তা আমি বলছি যে আমার তো ভিসা টিসা কিছু নাই, কিভাবে যাবা? তো বলছি এটা কোনো ব্যাপার না। তো এই যে একটা পুরা বিষয়গুলো হয়ে আছে, এটি কিন্তু আইনগতভাবে ইলিগাল, কিন্তু এটার যে কনসিকুয়েন্সেস হয়েছে কি, এই পররাষ্ট্র নীতি আপনার আমাকে যতটা না এফেক্ট করছে তার চেয়ে দ্বিগুণ বেশি কিন্তু এই সীমান্তের লোকজনকে এফেক্ট করেছে, কারণ ওই পররাষ্ট্রের সবচেয়ে বড় এফেক্টটা মানে মনস্তাত্ত্বিক সেই প্রভাবকটাও একটা নির্ধারণ হয়েছে। এই আলোচনা আমি চালাবো। একজন দর্শক আছেন টেলিফোনে যুক্ত। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ আলমগীর হোসেন। দুইজন অতিথির কাছে আমার প্রশ্ন যে গণভোট এবং জাতীয় নির্বাচনের কাস্টিং, দুইটা ভোটে যে কাস্টিং ভোট যত পরিমাণ পড়লো এইটা কতটা গ্রহণযোগ্য? ইতিমধ্যেই যারা পরাজিত হয়েছেন তাদের একটা পক্ষ এবং যারা জয়ী হয়েছেন উভয় পক্ষের কিছু পরাজিত প্রার্থী নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, সঙ্গে থাকুন, নিশ্চয়ই এই আলোচনাও করব, যেহেতু মানে শিরোনাম রেখেছি নতুন বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ। দর্শক যে প্রশ্নটি করেছিলেন আমি সেখানেও আসবো। আজকে আপনি জানেন যে টিবিএস একটি, অর্থাৎ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, তারা বলছে একটা আসনে 244% ভোট পড়েছে গণভোটের পক্ষে। সেই বিশ্লেষণ শুনবো। তবে সেই বিএনপি বা নতুন সরকার কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে সেই আলোচনাতে আবার ফিরতে চাই। আশরাফ কায়সার, বিএনপির মূল চ্যালেঞ্জ কি হবে? তার জবাবে তারেক রহমান বলছেন যে অর্থনীতি ঠিক করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে, প্রাতিষ্ঠানিক রাজনীতিকরণ সেটাকে দূর রাখতে হবে। আমি জানতে চাচ্ছি যে কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি লাগাম রাখা, বিএনপি এখন পর্যন্ত তাদের ইশতেহারে বা নির্বাচনী প্রচারণাতে যে সকল পথ বাতলেছে আপনি দেখেছেন কিনা, কতটুকু আশাবাদী আপনি? দেখেন, এই বিষয়গুলোই যে প্রায়োরিটি পাওয়া উচিত সেটি নিয়ে কারো কোনো সন্দেহ নাই, কিন্তু এটি ইশতেহারে বা বক্তৃতায় যত সহজে বলা যায় এটির বাস্তবায়ন ততটাই কঠিন। এই যে আপনি মুদ্রাস্ফীতির মূল্যস্ফীতির কথা বলছিলেন, আপনি কর্মসংস্থানের কথা বলছিলেন, এই জায়গাগুলোতে আপনাকে অনেকগুলো স্টেক হোল্ডারের সাথে কাজ করতে হবে। কালকে সকালবেলা কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। আজকে যদি আপনি মানে এই ব্যাপারে কাজ শুরু করেন, 1 বছর পর থেকে আপনি হয়তো তার ফল পেতে শুরু করবেন। আপনি জানেন যে গত 18 মাসে আমাদের শিল্পের অনেক শিল্প বন্ধ হয়ে গেছে, বিশেষ করে গার্মেন্টসের ক্ষেত্রে। আমরা জ্বালানি সরবরাহ করতে পারছি না, শ্রমিক অসন্তোষ ঠিক রাখতে মোকাবেলা করতে পারিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে আমাদের এখনও দেন দরবার এই 2 দিন হলো ঠিক হলো। এইরকম জায়গাটিতে আপনি কর্মসংস্থান কোন খাতে করবেন? এটি কি আইটি, এটি কি গার্মেন্টস, এটি কি অন্য কিছু? কাজেই তারেক রহমানকে এবং বিএনপির নেতৃত্বকে এটি প্রকৃষ্টভাবে বলতে হবে, তাহলে আপনার মনে হবে যে আপনিও তার সাথে অ্যালাইন্ড হতে পারছেন। এই দুটির জায়গার সাথে আপনার ভারতের সাথে সম্পর্ক, এটি কিন্তু বিএনপির জন্য সবচাইতে স্পর্শকাতর। আমি আপনাকে বলি, আজকে বিএনপি না হয়ে যদি অন্য কোনো দল বিজয়ী হতো, তার কি কোনো সুযোগ ছিল ভারতের সাথে সম্পর্ক না চালিয়ে, না করে রাষ্ট্র শাসন করার? একটা ওয়ার্কিং রিলেশন তো কোনো সুযোগ ছিল না। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যখন কেউ ক্ষমতায় যায়, আমরা এবার চরম ভারত বিরোধী অবস্থান
এবং উনি চুল থেকে পান খসলে আমরা বলতে শুরু করব। কিন্তু কায়সার ভাই, আপনি কি খেয়াল করেছেন যে আপনি যে মানে অপোজিটের যে দলটা পুরা নির্বাচনী প্রচারণায় সে একটাও ভারত বিরোধী কথা তো বলেনি, উল্টা তার ইশতেহারে পাতায় 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 শুধু ভারতেরই ছবি। সো আমার কাছে কেন জানি মনে হয় ওই যে আমি যে একটু একটু বললাম যে কাট টেবিলে কোন ধরনের নেগোসিয়েশন যে করেছে, মানে তাহলে কি জাতিতে মানুষ আমাদেরকে বিভ্রান্তি করার জন্য, একটা সস্তা কথা বলার জন্য যেভাবে আপনি পলিটিক্যাল নেগোসিয়েশনটা করেছেন, কিন্তু বাস্তবতাতে তাদের কানেকশনটা, যেটা আমি বলছিলাম যে বর্ডারল্যান্ডে এই ঘটনাটা যে ঘটেছে, আমার কাছে এটা স্বাভাবিক মনে হচ্ছে না। মানে এখানে ওইখানে এই ধরনের কোনো নেগোসিয়েশন হয়েছে কিনা সেটা আসলে আমাদের খতিয়ে দেখা উচিত। কাজে আপনি যদি কনস্পিরেসি থিওরি খোঁজেন, এটি শুধুমাত্র ভোটের ফলাফল বা 30টি আসনে ফল গণনা এখানেই সীমাবদ্ধ থাকবে না। ভোটের প্যাটার্ন নিয়েও আপনাকে প্রশ্ন করতে হবে। 18 মাসে কে কিভাবে ভোটারদেরকে এক আসন থেকে আরেক আসনে শিফট করেছে, এটি ইতিহাসে কখনো আমরা এইভাবে দেখিনি। ওই সময়ের প্রশাসন, স্থানীয় প্রশাসনের ভূমিকা কি ছিল? কাজেই এই চুলচেরা বিশ্লেষণে যেতে হলে আপনাকে আরো গভীরে যেতে হবে। তবে আমি বলবো যে গণতান্ত্রিক রূপান্তরের যাত্রাটি শুরু করা এই জন্য জরুরি। অন্তর্বর্তী সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলার উন্নতি করতে এবং জনমনে স্বস্তি দিতে। এক ধরনের মব ভায়োলেন্স বাংলাদেশকে গ্রাস করে মানে ভোটারদের মাঝখানেও একটা প্রত্যাশা ছিল যে বিদ্যমান যে অবস্থা সেটার একটা পরিবর্তন হয় কিনা। আমি এই প্রসঙ্গে ডক্টর স্নিগ্ধের জন্য আপনার কাছে আসতে চাই। তারেক রহমান যখন বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তিনি ঠিক করবেন, মানে গত 18 মাস ধরে যেই মব সন্ত্রাসের রাজত্ব আমরা দেখেছি সেই মব বন্ধ হবে, ডিমোরালাইজড পুলিশ, সেনাবাহিনী যখন ক্যান্টনমেন্টে ফিরে যাবে সেই ডিমোরালাইজড পুলিশকে দিয়ে দেশের অভ্যন্তরের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে থাকবে? না, এটা তো চ্যালেঞ্জ না, শুধু অনেক বড় চ্যালেঞ্জ। প্রথম কথা হচ্ছে এটাগুলো না মব না, এই যে মিডিয়াকে, এই যে আমি জানি না এখন তো সব এসেছে, এগুলো কোনোটাই মব ছিল না। মবের সংজ্ঞা যেভাবে বোঝায় এগুলো ছিল সন্ত্রাসীমূলক ঘটনা, সহিংসতা, এগুলো কোনো মব না। কারণ মব তো মানে সরকারি কর্তা ব্যক্তিরা তো আমাদেরকে এমনকি প্রেসার গ্রুপও শেখালেন। এক্স্যাক্টলি, এটা তো ইচ্ছাকৃতভাবে এই টার্মটাকে উৎপাদন করা হয়েছে যাতে করে তাদেরকে অ্যাকিউজ করা না যায়। এটা তাদের যে দায়বদ্ধতাটা ছিল সেটাকে তারা এড়িয়ে গেছেন একদম স্পষ্টত। কারণ আপনি এখানে মবের ক্ষেত্রে এখানে আরেকটা ব্যাপার, এই যে এই সরকারের জন্য এটা খুব জরুরি। চল অমুক জায়গায় আয় বলে আমরা কতগুলো একসাথে হয়ে গেলাম। হ্যাঁ, আমি দেখলাম যে না হলে আমি রাস্তায় নামবো কেন ভাই? গত 18টা মাস আমি ব্যক্তিগতভাবে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষকতা করি। আপনি যমুনা যখন প্রধান উপদেষ্টা হলো, আমি একটা দিনও ঠিক মতো ক্লাস নিতে পারি নাই। একটা দিনও আমি 10টার সময় রওনা দিয়ে আমি 2টা ক্লাস ধরতে পারি না। কেন? কখনো আগারগাতে, কখনো টেকনিক্যালে ধাম করে আপনি রাস্তায় বসে যাচ্ছেন। ইমিডিয়েটলি এটা আমি মনে করি নাগরিকের স্বার্থে, কোনো দলের স্বার্থে না। আমি এই দেশের সিটিজেন। আপনার ছোট শিশু থেকে শুরু করে মানুষ কর্মযোগে যেতে পারে না, আপনার হাসপাতাল থেকে শুরু করে মানুষ অসুস্থ থাকে, এটা কোনো সিস্টেম হতে পারে না। আপনি আন্দোলন করেন, প্রতিবাদ করেন, এটা আপনার গণতান্ত্রিক রাইট, বাট সেটার একটা প্রসেস আছে, তো সেটা তাকে জানতে হবে। মানে কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ আর নেই। প্রশ্রয় না, এটা না তৈরি করা হয়, এই তৈরিটা থামাতে হবে। একেবারে সঠিক বিশ্লেষণ করেছেন। আমাদের দুজন দর্শক টেলিফোনে আবারও আছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। আমি রাজবাড়ী থেকে আব্দুল ওয়াহাব মন্ডল বলছিলাম। জি, আমার প্রশ্ন হলো, জিয়াউর রহমান আওয়ামী লীগকে একবার রাজনীতি করার সুযোগ দিয়েছিল, তারেক রহমান যদি ক্ষমতায় আসে তাহলে কি আবার আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হতে পারে কিনা? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। মানে একটু অপেক্ষা করুন, আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই অতিথিরা দিবেন। আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম দর্শক, তার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন করুন। আমি মির সাজিদ। জি, আমার প্রশ্ন ছিল, বিএনপি তো ক্ষমতায় আসলো, তো তারা কি এখন শহীদ ওসমান বিন হাদির হত্যার বিচার করবে? অসংখ্য ধন্যবাদ। আশরাফ কায়সার, আপনার কাছে আসতে চাই। বিএনপির চ্যালেঞ্জ কি সেটা নিয়ে কথা বলছিলাম। প্রশাসন ঢেলে সাজানোর কোনো বিকল্প কি বিএনপির সামনে আছে? মানে বিশেষ করে বিএনপির প্রতি সহানুভূতিশীল একটি প্রশাসন ছাড়া বিএনপি কি সামনে এগোতে পারবে? আমি কেন এই কথাটি বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার প্রসঙ্গ যখনই আসে তখনই বলা হয় যে আমলাতন্ত্রের জন্য তারা এটা পারেনি, ওটা পারেনি। দেখুন, আমলাতন্ত্র দলীয় হতে হবে এটি ঠিক না।
কাজেই বিএনপির প্রশাসন, বিএনপির ছাত্রদল, যুবদলের ক্যাডাররা কবে কোথায় আমলাতন্ত্রে জয়েন করেছিলেন, এখন আগামীকালকে থেকে শুরু হবে কার বাড়ি বগুড়া এবং কে ছাত্রদল করতেন কোন বয়সে, মিথ্যা কথা ছড়াছড়ি হবেও। এটি বিচারের মানদণ্ড হওয়া উচিত না। আপনি যদি সত্যি নতুন বাংলাদেশের প্রশাসন দাঁড় করাতে চান, আপনি পেশাদারিত্বের সাথে বিচার বিশ্লেষণ করেন কার কি যোগ্যতা। দেখুন, কিছু লোক যদি বৈষম্যের শিকার হয়ে থাকে তাকে আপনি অন্যভাবে কম্পেনসেট করেন, কিন্তু আমরা ইউনূস সরকারের সময় যেটি দেখলাম যে অযোগ্য লোকদেরকে সামনের কাতারে নিয়ে আসা হলো, অনেক বছর ধরে নাকি তারা বৈষম্যের শিকার, নির্যাতন হলো, এবং যে কারণে সরকারটি অপারেট করতে পারলো না। এবং ওখানের লোকগুলোর দক্ষতা যোগ্যতাও কিছু ছিল না, বড় বড় ডিগ্রিধারী হতে পারেন এবং তারা ব্যুরোক্রেসির আওতায় চলে গেলেন। ব্যুরোক্রেসি কখনো পরিবর্তনের পক্ষের সঙ্গী হয় না। আগামী বিএনপির সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পরিবর্তন আনা। আপনার কাছে তো সে প্রতিশ্রুতি দিয়েছে, আপনি সেই জন্য তাদেরকে ভোট দিয়েছেন। অতএব সেই পরিবর্তন আদায় করে আপনার কাছে ডেলিভার করা, এটা তারেক রহমান এবং বিএনপির কাজ। কাজে সে যদি এই কাজটি করতে না পারে, কেন পারলো না, এটির চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট, তারা ব্যর্থ হলো। মানে এবং সেটার দায়ভার আসলে সকলকেই তখন ভুগতে হবে। আপনি জানবেন যে শেষ পর্যন্ত দায়ভার কিন্তু প্রধানমন্ত্রীর উপরেই পড়বে, সিনিয়র মন্ত্রীদের ঘাড়ে বর্তায়। একই সাথে আমি বলি আপনাকে, 18 মাস ধরে যদি আপনি পুলিশের মোরাল ফিরিয়ে আনতে না পারেন, পেশাদারিত্ব ফিরিয়ে আনতে না পারেন, এটি যারা তখন দায়িত্বে ছিল তাদের ব্যর্থতা। বিএনপিকে মানে সাংঘাতিকভাবে পুলিশের জায়গায় ফেরত আনতে হবে, বিএনপির পুলিশ বানাতে হবে না। ওই ভুল যদি বিএনপি করতে গেছে, বিএনপির পুলিশ, বিএনপির প্রশাসন, সেটি কিন্তু অতীতের সব কথা আমাদেরকে মনে করিয়ে দিবে। এতে দল আগামীতে সাস্টেনেবলভাবে পাওয়ারও থাকবে না এবং মানুষের তখন কি হবে, আপনি মুখ চিনে চিনে আইনের আশ্রয় নেবেন। আপনি যদি বিএনপির লোক হন একরকম আইন, বিএনপির লোক না হন আরেক রকম। মানে সেই ক্ষেত্রে সামগ্রিকভাবে আইন শৃঙ্খলার যে কাঠামো সেটাও একটা বড় বাধাগ্রস্ত হবে। একেবারে পরিষ্কার আপনার বিশ্লেষণ। ডক্টর স্নিগ্ধা রেজনা, আপনার কাছে আসতে চাই। আপনি জানেন সাম্প্রতিক সময়ে দুর্নীতিতে আরও এক ধাপ অবনমন ঘটেছে বাংলাদেশের, মানে এবং এইটা হয়েছে অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের এই গত 18 বছরের মধ্যেই। মানে দুর্নীতি রোধে বিএনপির যেই পরিকল্পনা বা তারা এখন পর্যন্ত যা বলছে, সেটা কি আপনি আশাবাদী? আর একটা ইনফরমেশন আমি আপনাকে দিই। আপনি জানেন কালবেলা কিছুদিন আগে একটা সংবাদ করেছিল যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি সিন্ডিকেটের বিরুদ্ধে তারা বলছেন যে দুদক একটি অভিযোগটি খতিয়ে দেখছিলেন, সেই অভিযোগ খতিয়ে যেন দেখা না হয় এই জন্য চিঠি দিয়েছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফৈয়জ আহমেদ তয়ব। গুঞ্জন উঠেছে তিনি নাকি দেশ ছেড়েছেন। এটা না, আমরা এটিএন নিউজ ওনার দেশ ছাড়ার মানে ইনফরমেশনটি ইন্ডিপেন্ডেন্ট ভাবে আমরা ভেরিফাই করতে পারি। গুঞ্জন, আপনি বলুন এবার। মানে শিওর না দেশ ছেড়েছেন কি ছাড়েননি? আমাদের ক্যাপাসিটিতে কুলোয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম কথা কি, এটা কি অদ্ভুত না? আপনারা যে বলেন না যে অরাজনৈতিক সরকার, এটাই আমার অপছন্দ। কোনো মানে আমি আসলে এই সরকার যে ছিল, যারা কিংস পার্টি হয়, যার নিয়োগকর্তা থাকে, যে নিয়োগ নেই বলে আমার নিয়োগকর্তা আছে এবং সেই নিয়োগকর্তাদের আবার রাজনৈতিক দল আছে, তাহলে আপনার অরাজনৈতিক হয় কেমনে? মনে করেন আমার মন খারাপ হয়েছে, আমি সবার আগে জানে ডক্টর আলী রিয়াজ তো মানে নিরপেক্ষ না সেটা বলেছেন, এখন অরাজনৈতিক যে না সেটা তো বলেননি। এই জন্য আর কি, না না, আমার তো এটা বলতে হবে, বুঝছেন? মানে এটা ঠিক না, এটা ঠিক না। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রতারণা। ঠিক আছে, আপনি কোনো না কোনো পক্ষের রাজনীতি করেছেন, তো এটা তো অস্বীকার করার কিছু নাই। কারণ আপনি কোনো পক্ষের রাজনীতি করেছেন বলেই এই ধরনের চিঠি আপনি দিয়েছেন। যদি চিঠি দিয়ে যাওয়া থাকে তাহলে এই ধরনের চিঠিটা আপনি দিয়েছেন কেন? তার মানে হচ্ছে আপনি, এটা কখনো কেউ বলতে পারে যে এটি যেন ইনভেস্টিগেট না হয় সেই জন্য আপনাকে আমি বললাম। মানুষ তো চিঠি দেয় হচ্ছে এটি যেন ইনভেস্টিগেট হয়, এটা যেন তদন্ত খতিয়ে দেখা হয়, সেগুলো হয়। এটা কি ধরনের ইনভেস্টিগেশন হলো যে এইটা যেন না করা হয়, সেটা দেখা হয়? তার মানে কি? তার মানে হচ্ছে আপনি এখানে হয় আপনার এখানে এই আদেশটা আসলে কে দিয়েছেন এটা বের করা জরুরি। এই আদেশটা কি উনার আদেশ না আদিষ্টই উনি আদিষ্ট দিয়েছেন, সেটা আমাদের কাছে জানা জরুরি। দুর্নীতি আপনার সরকারি মানে যে সরকার, রাজনৈতিক সরকার আপনাদের ভাষায় গঠন করবে যখন, তাদের সময় বাড়বে, সেটা একটা কথা। কিন্তু এই সরকারের সময় দুর্নীতি বাড়লো কেন? এই সরকারের সময় ফুলে পেঁপে মানুষজন, মানে আমরা তো ক্যান্ডিডেটও দেখলাম, হঠাৎ করে তাদের পয়সা চলে আসলো কিভাবে? আপনি একটু আগে বললেন নির্বাচন করতে, ইলেকশন করতে কোটি কোটি টাকা লাগে, 20 কোটি টাকা ছাড়া হয় না। সম্পত্তির হিসাব দিলেন 1 কোটিও নাই, আবার ইলেকশন করে জিতেও গেলেন, কেমনে গেলেন? তাহলে আপনি যখন ছিলেন তখন সেই হিসাবটা কি স্বচ্ছ ছিল?
এমনও তো পিএস এর অনেক পিএস এর এগেনস্টে অভিযোগ আসলো না, সে পিএস দের টাকার অভিযোগের ওটা কোথায় গেল, গায়েব হয়ে গেল। উপদেষ্টারা নিজেরাও তো একেবারে শেষ বেলায় নিজেদের একটা না, এটাকে আমি ভালো বলি, দিলেন। তাও তো দিয়েছেন, ভালো, এটা ভালো চর্চা। এটা আমি বলবো যে কি দিয়েছেন সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, দিয়েছেন তো। এবং যা মানে দিয়েছেন, দেওয়ার সময়টা নিয়েও কি আপনার কোনো না না, যা পর্যবেক্ষণ আছে দিয়েছেন, কিনা? না, যা দিয়েছেন তো, এই দিন তো দিন না, দিন তো আরো আছে, দিয়েছেন তো। ডকুমেন্ট যেহেতু আছে, বিশ্লেষণ নিশ্চয়ই দিন তো চলবে। আরো আছে। সেই বিশ্লেষণ মানে সেই দিন আসলে আমি নিশ্চয়ই আপনাকে ওই সিটেই চাইবো। আশরাফ কায়সার, আপনার কাছে আসতে চাই। দর্শক প্রশ্ন করেছিলেন গণভোটে এবং সংসদ নির্বাচনে যে ভোট কাস্টিং এর পার্সেন্টেজ, সেটি এখন পর্যন্ত আমরা যে সকল তথ্য ইলেকশন কমিশনের কাছ থেকে পেয়েছি সেটা বিশ্বাসযোগ্য কিনা, এমন একটি কথা তিনি বলছেন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তাদের একটি বিশ্লেষণে তারা বলছেন যে সম্ভবত চাঁপাইনবাবগঞ্জের একটি আসনে 244% হ্যাঁ ভোট পড়েছে, মানে মোট ভোটের চাইতে। জামাত তো তাদের মতো করে ভোট কাউন্টিং এর একটি কথা বলছেই, আপনি কি দেখছেন? প্রথমত বলি যে 60% মতো ভোট পড়েছে এবং গুণগত মানে 60% ভোট পড়া যে কোনো নির্বাচনের জন্য একটি সাংঘাতিক পর্যায় বলে আমি মনে করি। এবং বাংলাদেশে অতীতে যে ভালো নির্বাচনগুলো হয়েছে সেখানে এর থেকে হয়তো বেশি পড়েছে। এবং যেহেতু বড় একটি রাজনৈতিক দল নির্বাচনে নেয়, অতএব আপনি 60%কে 80% ধরতে পারেন কিংবা 85% ধরে নিলাম। কাজেই সংখ্যার তত্ত্বে এটি হলো। এবার বিশ্বাসযোগ্য কি বিশ্বাসযোগ্য না, সেই জায়গাটিতে আপনাকে চুলচেরা বিশ্লেষণে যেতে হবে। আপনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে যে উদাহরণটি বললেন, 2008 সালের নির্বাচন, যে নির্বাচনটিকে আমরা প্রায় কেউই প্রশ্ন করিনি, সেখানে অনেক কেন্দ্রে 100%-এর উপরে ভোট পড়েছিল। কিন্তু আমরা গণতান্ত্রিক রূপান্তরের মোহে আমরা সেটিকে ওভারলুক করেছিলাম। না, সেটা নিয়ে তো প্রথম আলো দিনের পর দিন বিশ্লেষণ করেছে, অন্তত আমি পড়েছি আর কি। না, এখন এটি কখন ঘটে? যখন আপনি অতি উৎসাহী কর্মকর্তা দেখেন, প্রশাসন দেখেন, কোনো না কোনো জায়গায় রাজনৈতিক প্রভাব দেখেন। এবার সেটি হয়নি আমি কিন্তু বলছি না, কিন্তু কোন মাপের হয়েছে? ধরেন 2% অনিয়ম হলে গ্রহণযোগ্য, নাকি 5% অনিয়ম পর্যন্ত আমরা মেনে নিতে পারবো? আমাদের এরকম একটি থ্রেশহোল্ড চিন্তা করতে হবে, কেননা আমাদের গণতন্ত্র এখনো 100% ত্রুটিহীন এই জায়গায় পৌঁছয়নি। এটি স্বীকার করে নেওয়া ভালো। সমস্যা হচ্ছে নির্বাচন কমিশনের লোকরা এটি স্বীকার করেন না। তারা একটি মিথ্যাকে চাপতে গিয়ে আরও 10টি মিথ্যা করেন, অথবা তাদের অযোগ্যতা ঢাকতে গিয়ে আরও 10টি অযোগ্যতা তৈরি করেন। এই জায়গায় না গিয়ে আমার ধারণা ট্রান্সপারেন্ট হওয়া ভালো। 288% যে ঘটনায় ঘটেছে সেটি খতিয়ে দেখতে হবে, স্বীকার করতে হবে, ভুল হলে মানে আরো বেশি বিশ্লেষণের আসলে জায়গা আছে। ভুল স্বীকার করতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা। এই প্রসঙ্গেই আপনার কোনো বক্তব্য যদি থাকে সেটা শুনে নিই, আপনার জন্য আলাদা প্রশ্ন আছে। না, ভোট কাস্টিং এর পার্সেন্টেজ, ভোট কাস্টিং এর পার্সেন্টেজ, এটা তো আপনি গণভোট নিয়ে বললে একরকম হবে, আর যেটা হয়েছে সেটা নিয়ে একরকম হবে। দেখেন, এটা সত্য যে অনেক ভোটাররা ভোট দেননি, একদমই সত্য। কারণ আমি ঢাকা শহরে লাইন দেখিনি, ভোটের লাইন। আবার অনেকে ভোট দিয়েছেন, এটাও কিন্তু সত্য। ভোট না দেওয়ার ক্ষেত্রে যে দলটি অংশগ্রহণ করতে পারেনি তারা তো ক্যাম্পেইন করেছেন, এটা তো বাস্তবতা। কিন্তু ফ্যাক্ট হচ্ছে ভোটটা যে পরিমাণ কাস্ট হয়েছে সেই প্রেক্ষিতে আপনাকে এই নির্বাচনকে গ্রহণযোগ্য করে তোলে। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ, ভোট গ্রহণের যে প্রক্রিয়াটা ছিল সেটি আসলেই সত্যিকার অর্থে স্বচ্ছ ছিল। এবং এত স্বচ্ছ একটি প্রক্রিয়া থাকার কারণে এই নির্বাচনটা আপনি কাস্টিং মানে একটা স্বস্তির বিষয় ছিল, বড় ধরনের সহিংসতা হয়নি, এটা একটা অনেক বড় ব্যাপার ছিল। কিন্তু আমি জানি ইতিহাসের পাতাতে, যে আজকে যেমন আশরাফ ভাই বললেন 2008-এর কথা, ওয়ান ডে উইল কাম ভেরি সুন, মানে 2026 নিয়ে হয়তো বিশ্লেষণ হবে। তাহলে আমি এবার মূল প্রশ্নতে আসতে চাই। এক দর্শক প্রশ্ন করেছিলেন যে তারেক রহমান আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিবেন কিনা, সেই প্রশ্নের আলোকে আমি জানতে চাই যে শেখ হাসিনার বিচারের ব্যাপারটা আজকে তারেক রহমান ইন্টারকন্টিনেন্টালে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে বলছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম মানে আইনি ব্যবস্থার উপরেই আসলে নির্ভর করবে আওয়ামী লীগের রাজনীতি। আমি জানতে চাই যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে নির্বাহী আদেশের যে স্থগিতাদেশটা আছে, সেটা একটি সেই বিষয়ে একটা সিদ্ধান্ত তো তাহলে তারেক রহমানকেই নিতে হচ্ছে অচিরেই। আমার মনে হয় কি এর আগে এটা জানা জরুরি ছিল আসলে কি নির্বাহী আদেশে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া যায় কিনা, এবং সেটি ইনভেস্টিগেট করাটা খুবই জরুরি। আমি একদম স্পষ্ট একটা অবস্থান বলি, দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচুর দায় আছে। বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের মানুষজনকে, এই দেশের যারা আমরা বিশ্বাস করি সম অধিকারে, বিশ্বাস করি একটা স্বাধীন ইসেতে,
তাদেরকে এমন জায়গায় নিয়ে যে দাঁড় করিয়েছে, এমন নৈতিক জায়গাতে নিয়ে যে দাঁড় করিয়েছে যেখানে আমরা কখনো ভাবিনি যে আমাদেরকে স্বাধীনতার 54 বছর পরে এসে এই রকম সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে জানতে হবে, শিখতে হবে। এর দায় আওয়ামী লীগকে নিতে হবে। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা, বাংলাদেশ আওয়ামী লীগের অনেক অজস্র অজস্র ভুল, সেই ভুলের দায় আওয়ামী লীগকে নিতে হবে। তো এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগকে সমর্থন করার সাথে সম্পর্কিত না, আলাপটা হচ্ছে, আমি সবসময় বলি আপনি সব কিছু একটা প্রসেসের মধ্যে দিয়ে যান, এমন প্রসেসের মধ্যে দিয়ে যান যাতে করে সেটি নিয়ে কোনো কথা না উঠতে পারে। যেই প্রক্রিয়াতে আপনি এই 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 বিষয়টা কি করা হয়েছে সেটি আসলে কোনোভাবে আমার মনে হয়নি যে আওয়ামী লীগকে মানে শাস্তি দেয়া, শিক্ষা দেওয়ার নিমিত্তে করা হয়েছে। বরঞ্চ আমার মনে হয়েছে যে আজকে যদি আওয়ামী লীগ ইলেকশন করার সুযোগ পেত তাহলে কি আর মানে আপনি এত মানে আমরা এত কতদিন কত কিছু বললাম, ওখানে তো মানে হয়তো বা কেউ দাঁড়াতেই পারতো না। তো এই যে ব্যাপারগুলো আপনি কী কারণে করেছেন, এই উদ্দেশ্যটা তো সৎ উদ্দেশ্য না। আপনি কি আসলেই বিচার করেছেন? আপনি কি আসলে আওয়ামী লীগকে ওই কাঠগড়ায় নিতে পেরেছেন? আওয়ামী লীগের যে সকল মানে কি বলবো দুর্বৃত্তায়ন, আওয়ামী লীগের যে সকল অবক্ষয়, আওয়ামী লীগের যে সকল এই যে উগ্রবাদীদের সাথে বলা হচ্ছে যে অলিগার্কদের সৃষ্টি হয়েছিল, সেই অলিগার্কদের কাউকে কি আমরা দেখলাম? হ্যাঁ, কাউকে না, কাউকে আপনি দেখেননি। অথচ এটাও জানা যায় যে তাদেরকে সুন্দর মতো যাওয়ার ক্ষেত্রে সহযোগিতাই বা করলো কারা। কাজে এই যে একটা মানসপটে সকলের সামনে একটা আমাদের সামনে একটা দেওয়া, নির্বাহী আদেশ দেয় এবং এত বড় একটি দলকে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিয়ে এই যে জননিরাপত্তাকে আপনার প্রশ্নবিদ্ধ করা এবং মানুষকে গণতান্ত্রিক চর্চাতে, এটা তো সত্য কথা, এটা তো আমাকে অস্বীকার করার কোনো উপায় নাই, এই দলটির তো কোটির উপরে সমর্থন গোষ্ঠী আছে। তাহলে এই সমর্থক গোষ্ঠীর কথা আপনাকে চিন্তা করতে হবে, প্রবলেমকে নিশ্চিত করতে হবে। এখন সেক্ষেত্রে যে নির্বাহী আদেশ দেয়া হয়েছিল সেই নির্বাহী আদেশটি আইনগতভাবে কার্যকর কিনা আমি মনে করি না যে এক্ষেত্রে জনাব তারেক রহমানের ইনভলভ হওয়া উচিত, একদম স্পষ্টত। রাদার ওই আদেশটি আইনগতভাবে মানে একেবারে স্বাধীনভাবে আইনের উপরেই ছেড়ে দেওয়া উচিত, সেটি বিচার বিভাগের কাছে দেন, সেই সিদ্ধান্তটা তারা। অসংখ্য ধন্যবাদ। আশরাফ কায়সার, আপনার কাছে আসতে চাই, সৌহার্দ্যের রাজনীতির বার্তা নিয়ে তারেক রহমান আগামীকাল যাচ্ছেন কিনা সেই প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম। খবর জানাতে চাই, নাটোরে বিএনপি জামাত সংঘর্ষে 13 জন আহত হয়েছেন, বিএনপি নেতা সহ 4 জন গ্রেপ্তার। গতকালও বিচ্ছিন্নভাবে বিভিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। অতীতে তারেক রহমানকে নিয়ে 1, 2, 3, 4 নামটা আমরা শুনেছি, এর মধ্যে গতকাল আমি গান শুনলাম 1, 2, 3, 4 থেকে 5, 6, 7, 8 পর্যন্ত গেছে আর কি। তো সৌহার্দ্যের রাজনীতির নতুন রূপও কি এটাও একটা রূপ কিনা? দেখুন, নির্বাচন যতক্ষণ চলেছে 4:30 পর্যন্ত এর কোনো কিছু প্রকাশিত হয়নি। সব কিছু শুরু হয়েছে ফলাফল ঘোষণার পরে। কেননা দলটি জান্নাতের টিকিট ইত্যাদি বিক্রি করে ভেবেছিল এবার তারা ক্ষমতায় যেতে পারবে। তারা হোঁচট খেয়েছে, হতাশ হয়েছে। যদিও আমি মনে করি তাদের যথেষ্ট সন্তুষ্ট হওয়া উচিত বাংলাদেশে তারা যে ভোটের টার্ন আউট পেয়েছে বা ভোটের ফলাফল দেখেছে। আচ্ছা, এখন সৌহার্দ্যের রাজনীতি আপনি এক জায়গায় শুরু করতে হবে। এটিও ভাবা স্বাভাবিক না যে পরাজিত আর জয়ী এবং সবাই মিলে একসাথে একই উপলব্ধিতে অপারেট করবে, এটা হবে না। কাজেই এই উপলব্ধিটি তাদের হয়তো তৈরি হয়েছে যে যেহেতু গত 18 মাসে তারা যেনতেনভাবে দেশের মব ভায়োলেন্স করতে পেরেছেন, যাকে তাকে ইচ্ছা হেনস্থা করতে পেরেছেন, নারীদেরকে অপমান করতে পেরেছেন, গণমাধ্যমের অফিসে আগুন দিতে পেরেছেন, অন্তর্বর্তী সরকার কিছুই করেনি। কোথাও কোথাও অন্তর্বর্তী সরকার তার একটি সহযোগী হিসাবে ব্যবহার করেছে বলে আমাদের ধারণা। কাজে গত 18 মাসে বাংলাদেশ অনেকখানি পিছিয়ে গেছে। শেখ হাসিনা 17 বছরে বাংলাদেশকে যতটা পিছিয়ে গেছেন তার সাথে আবার যোগ হয়েছে গত 18 মাসের বাংলাদেশের পিছিয়ে যাওয়া। আমরা এমন সব বিষয় নিয়ে আলাপ করেছি যেগুলো আমাদের জাতীয় ইস্যু না, এগুলো বানানো, এগুলো আপনার মাথায় ঢুকানো হয়েছে এবং 1400 বছর আগের কোথায় কি ঘটতো সেই আলোচনা আপনাকে টেনে আনতে হয়েছে 2026 সালে। নারীরা কী কাপড় পরবেন, কোন কর্মক্ষেত্রে যাবেন, কত ঘন্টা যাবেন, এগুলোর বলার এখতিয়ার কারো নাই। এটি আমাদের সাংবিধানিকভাবে একজন নাগরিকের অধিকার রয়েছে তার মতো করে জীবনযাপন করার। এই যে ন্যারো স্পেসে বাংলাদেশকে ঠেলে দেওয়া হলো, আপনি জানেন অনেক মানুষ সাফোকেটেড ফিল করেছে, ভোটের বাক্সে তারা তার প্রতিবাদ করতে গিয়েছিল, যে কারণে আজকে জামাতের অবস্থা এই জায়গায়। কাজেই আপনাকে এখন এই সৌহার্দ্যের রাজনীতির একটি পেশাদারী রূপ দাঁড় করাতেই হবে। আপনাকে জিরো টলারেন্সে যেতে হবে, যে আপনার মবের নামে ভায়োলেন্স করবে। মানে মত দ্বিমতের স্বাধীনতার যে কেতাবি একটা অংশ আমরা শুনছিলাম, সেটার আসলে বাস্তবিক প্রয়োগের দিকে যাওয়া ছাড়া আসলে আর কোনো পর্যন্ত সব ঠিক আছে, কিন্তু আপনি যখন আমার অধিকার হরণ করবেন, আমাকে হেনস্থা করবেন, আমার উপরে আক্রমণ করবেন, ওটা মত দ্বিমত না।
ওটা ফৌজদারি অপরাধ। তখন তখন মানে সেটা ইন্টেনশনাল এবং আপনি ডিসিশন। যখন রাস্তা অবরোধ করে থাকবেন, আপনি যখন আপনার বক্তব্য একেবারে রোগীকে পরিষ্কার। হাসপাতালে যেতে দিবেন না, এগুলো মত না। ধন্যবাদ আশরাফ কায়সার। ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, শেষ প্রশ্নে আপনার কাছে আসতে চাই। মানে গত 5 আগস্টের অভ্যুত্থান, গণ অভ্যুত্থান পরবর্তীতে আমরা দেখলাম জেনজিদের অভ্যুত্থান বলা হচ্ছিল। এই নির্বাচন বাংলাদেশে জেনজিদের যেই অভ্যুত্থান, নির্বাচনের ফলাফল, সেটা কি একটা মানে ইতি টেনে দিল? যদি জেনজিদের প্রতিভূ হিসেবে এনসিপিকে ধরি, জামাতের ছায়া ছাড়া এনসিপির রাজনীতি, জেনজিদের রাজনীতি বাংলাদেশে থাকলো আর? না, আমি আসলে এইভাবে জেনজিদের একটা জেনারেলাইজেশন মোটেও করতে চাই না। দিস জেনজি ক্যান বি আওয়ার অ্যাসেট, বিকজ তাদের অনেক প্রতিভা আছে, বাট তাদেরকে যে মিসগাইড করা হয়েছে, বরঞ্চ যে বা যারা এই মিসগাইডিংটা করেছে আমি তাদেরকে অ্যাকিউজ করতে চাই, কারণ এটা আমাদেরই দায়িত্ব যে টু লেট দেম নো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার দেয়ার। দেখেন, এই যে ইলেকশনটা হয়েছে, এই ইলেকশনটা কোনোভাবেই আমি বলবো না, এটা হয়তো শুনতে খারাপ লাগবে, যদি বিএনপি ভেবে থাকে যে এই ইলেকশনের সকল ভোটটা তার দলে যেয়ে পড়েছে, না, ঘটনাটা এখন ঘটেনি। গত 1.5 বছরে ইভেন ইনক্লুডিং এই জেনজি বলেন যারা এই করেছে, তারা আসলে এই ভোটটা এই জন্য দিয়েছে বিকজ তারা মবকে না বলেছে, বিকজ তারা নারীর প্রতি বিদ্বেষমূলক অনলাইন বুলিংকে না বলেছে, বিকজ তারা মাজার ভাঙা, আপনার মন্দির ভাঙা, সংখ্যালঘুদের উপরে আক্রমণ তাদেরকে না বলেছে, এবং তারা সর্বোচ্চ ক্ষেত্রে যেটা করতে চেয়েছে, যে তারা চেয়েছে যে এই যেই বিষয়গুলো আপনি করছেন, এই বিষয়গুলোতে যে একটা তাদের যে মতামত, কারণ এতটাই আতঙ্ক তৈরি করা হয়েছিল যে সামনে এসে মানুষ কথা বলতেও কিন্তু ভীতবোধ করেছে। কিন্তু তারপরও আপনি ভাবতে পারেন, আমি দেখলাম আমাদের নবনির্বাচিত সাংসদ আমির হামজা বলেছেন বাংলাদেশের প্রথমে সকল সাতক্ষীরা যাবে হচ্ছে জান্নাতে। এখন সংসদেও যে জান্নাতের টিকিট বের হবে কিনা, অথবা আইন পাস হবে কিনা, সেটি নিয়ে কিন্তু আমি শঙ্কিত। তবে আমি মনে করি আমাদের জেনজিদেরকে যৌক্তিক করা, আমাদের তরুণদেরকে যৌক্তিক করা, সম্মিলিতভাবে আমাদের সকলেরই দায়িত্ব এবং আসলে। ঠিকটাকে ঠিক বলা এবং ভুলটাকে ভুল বলতে পারার জায়গাটা আমাদেরকেই তৈরি করতে হবে। অসংখ্য আমাদেরকে ধন্যবাদ নিতে হবে। ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, ধন্যবাদ আশরাফ কায়সার আপনাকেও আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও পরবর্তী আয়োজনে দেখা হবে। এটিএন নিউজের সঙ্গে থাকুন।